কেমিস্ট্রি বুঝতে হলে তোমাকে অবশ্যই অবস্থান্তর মৌল চিনতে হবে এবং আজকে আমরা চিনব কিভাবে অবস্থান্তর মৌল চেনা যায়। সো নিয়মটা কি? নিয়মটা হলো যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল 1 থেকে 9 অর্থাৎ আংশিক পূর্ণ থাকবে তারা হবে অবস্থান্তর মৌল। তাহলে শর্ত কয়টা পেলাম? 3টা। প্রথমত ডি ব্লক মৌল হওয়া লাগবে, দ্বিতীয়ত ওইটাকে আয়ন করা লাগবে এবং তৃতীয়ত দেখা লাগবে ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন আছে কিনা। আমরা স্ক্যান্ডিয়াম, ফেরাস এবং জিঙ্কের জন্য চিন্তা করি, এরা সবাই ডি ব্লক মৌল কারণ এদের শেষ কক্ষপথে ইলেকট্রনটা দিতে গেছে। সো এখন প্রথমত আমাদের কি করা লাগবে? এটাকে আয়ন করা লাগবে, সুস্থিত আয়ন। এবং আমরা জানি স্ক্যান্ডিয়ামের আয়ন হলো 3+। তাহলে 3+ যেহেতু হচ্ছে এখান থেকে 3টা ইলেকট্রন কমানো লাগবে। তো 4s থেকে যাবে 2টা এবং 3d থেকে যাবে 1টা। তাহলে দেখো তো ডিতে কয়টা ইলেকট্রন আছে? ডিতে একটাও ইলেকট্রন নাই, তাহলে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল না, কারণ নিয়ম হলো 1 থেকে 9টা থাকাই লাগবে। ফেরাসের ক্ষেত্রে চিন্তা করো, ফেরাস 2+, যেটা হলো এর স্থিতিশীল আয়ন। তাহলে 2+ যদি করি 4s থেকে যাবে 2টা। তাহলে দেখো তো ডিতে কয়টা ইলেকট্রন আছে? 6টা। অর্থাৎ এটা ডি 1 থেকে 9 এই রুলস ফলো করছে, তাহলে ফেরাস একটা অবস্থান্তর মৌল। জিঙ্কের ক্ষেত্রে চিন্তা করো, জিঙ্কের স্থিতিশীল আয়ন 2+, তাহলে এই ক্ষেত্রে 2টা 4s থেকে যাবে 0, তাহলে 3dতে কয়টা চলে আসছে? 10টা। 10টা যেহেতু চলে আসছে অর্থাৎ 1 থেকে 9 রুলসটা ব্রেক করছে, তাহলে জিঙ্কও অবস্থান্তর মৌল না। যদিও 3টাই ডি ব্লক মৌল, কিন্তু তার মধ্যে ফেরাস অবস্থান্তর মৌল, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল না। তার মানে এইটার ক্ষেত্রে এটাও বলা যায় যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না, কিন্তু সকল অবস্থান্তর মৌল অবশ্যই ডি ব্লক মৌল।